আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আসবো। হঠাৎ ঈশার কণ্ঠ পেয়ে আয়েশ আর মিলি দুজনেই দরজার দিকে তাকালো। মিলি হাসতে হাসতে বলল, আরে ঈশা, তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। ঈশা মিকি হেসে ভেতরে ঢুকলো। তারপর আয়েশ আর মিলির সামনে এসে দাঁড়ালো। কি রে, কিছু বলবি? আয়েশের কথা ঈশা ম্লান কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তোর ল্যাপটপটা কি আজকের জন্য আমাকে একটু দিতে পারবি? ল্যাপটপ? আমার ল্যাপটপ দিয়ে তুই কি করবি? দরকার আছে তাই। হঠাৎ আজকে আমার ল্যাপটপের দরকার হচ্ছে কেন? দিতে পারবি কিনা সেটা বল, এত কথা বলার কি আছে? ঈশা তো মিলি কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই মিলির মোবাইলে কল আসে। আয়াস, তুই বস, আমি আম্মুর সাথে কথা বলে আসছি। এই বলে মিলি ফোনটা রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। ঈশা এক নজরে মিলি যাওয়ার দিকে তাকিয়ে আবারও আয়েশের দিকে তাকিয়ে বলল, কি হলো, কিছু বলছিস না যে? আগে বল ল্যাপটপ দিয়ে কি করবি, তারপর ভেবে দেখব দিব কি দিব না। বললামই তো দরকার আছে, দরকার না হলে নিশ্চয়ই চাইতাম না। আমিও তো সেটাই বলছি, তোর হঠাৎ আমার ল্যাপটপের দরকার পড়লো কেন? আমি এত কিছু বলতে পারবো না, তুই শুধু দিবি কিনা সেটা বল। না, দিব না। যতক্ষণ না কারণটা বলবি ততক্ষণ আমি তোকে ল্যাপটপ দিব না। সত্যি দিবি না? না। ঈশা এবার আচমকায় আয়েশের দিকে তেতে গিয়ে দুহাতে আয়েশের গলা টিপে ধরল। সাথে সাথে আয়েশ কেসে উঠল। ঈশা, কি করছিস? ছাড়, এভাবে টিপে ধরলে আমি মরে যাবো তো। তুই মরে যা একদম। আয়েশের গলাটা টিপে ধরে রেখেই বলল ঈশা। আয়েশ ঈশার হাত দুটো গলা থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আরে আমি কখন বলেছি দিব না, আমি তো জাস্ট কারণটা জানতে চেয়েছি। আচ্ছা, আগে গলাটা তো ছাড়, ব্যথা পাচ্ছি তো। আগে বল ল্যাপটপ দিবি কিনা, তারপর ছাড়বো। আমার কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে দিলে হবে। কেন, এতক্ষণ কাজ ছিল না বুঝি? যেই না আমি ল্যাপটপ চাইছি অমনিই তোর কাজ আছে, তাই না? তখনই মিলি রুমে ঢুকলো। ঈশাকে আয়েশের গলা টিপে ধরে রাখতে দেখে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ঈশা, কি করছো কি? এগুলো কেমন ছেলে মানুষই, ছাড়ো। আয়াস ব্যথা পাচ্ছে তো, ব্যতিক্রম হলেও তো মরা যাবে। ঈশা মিলির কথাতেও ছাড়ল না, উল্টো আরো চেপে ধরে বলল, মরে গেলে যাক, আমি মরে যাওয়ার জন্যই ধরেছি। আমাকে নাকি ও ল্যাপটপ নিতে হলে কারণ বলতে হবে, তাই যতক্ষণ না আমাকে কারণ না জানা ছাড়া ল্যাপটপ দিতে রাজি হবে ততক্ষণ এভাবেই ধরে রাখবো। এতে যদিও মরে যায়, আই ডোন্ট কেয়ার। ঈশা, এতটা নিষ্ঠুর হতে পারলি? সামান্য ল্যাপটপের জন্য কিনা আমাকে মেরে ফেলতে চাইছিস? হ্যাঁ, নিষ্ঠুর হয়ে গেছি। আগে বল আমাকে ল্যাপটপ দিবি কিনা, নয়তো এভাবেই ধরে রাখবো। আয়েশ আচ্ছা বলতেই যাবে, তার আগে মিলি বলে উঠল, আরে ঈশা, আমরা তো ল্যাপটপে একটা মুভি দেখছিলাম, তোমাকে কি করে দিবে সেটা? আমাদের মুভি দেখা হয়ে গেলে না হয় তুমি নিয়ে যেও। সাথে সাথে আয়েশের গলা থেকে অটোমেটিক ঈশার হাতগুলো সরে আসলো। ম্লান হেসে বলল, ও, আমি তাহলে ভুল সময় এসেছিলাম। সরি আপু, আমি আসলে জানতাম না তোমরা মুভি দেখছো, জানলে কখনোই আসতাম না। আর ভাইয়া, তুইও বা কেমন, তোরা মুভি দেখছিলি তাই ল্যাপটপটা দিতে পারবি না, সেটা বললেই তো হতো। এত এত বাহানা করার কি দরকার ছিল? সরি, তোরা কন্টিনিউ কর, আমি আসছি। আপু ক্যারি অন। কথাগুলো বলে ঈশা আয়েশের রুম থেকে বেরিয়ে চলে গেল। আয়েশকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না। ঈশাকে এভাবে চলে যেতে দেখে আয়েশ কিছুটা অবাক হলো, কারণ ঈশা ওর কাছ থেকে কখনো কিছু নিতে আসলে যতক্ষণ জিনিসটা না দেয় ততক্ষণ ঈশার রুম থেকে এক পাও নড়ে না। কিন্তু আজ ঈশা ল্যাপটপ না নিয়ে চলে গেল, কিভাবে সম্ভব? আয়েশের ভাবনার মাঝে মিলি ওর পাশে বসে বলল, আয়াস, তুই এমন কেন বলতো? আয়েশ সেন্টার টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে ডকডক করে সবগুলো পানি খেয়ে নিল। তারপর গ্লাসটি আবারও আগের জায়গায় রেখে দিয়ে লম্বা একটা শ্বাস ছেড়ে বলল, কেমন? এই যে তুই ঈশার সব কিছু সহজেই মেনে নিস। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তুই এভাবে ঈশার সব কিছু নীরবে সহ্য করিস কেন? দেখলি লাই দিয়ে দিয়ে কি করেছিস? লাই দিয়ে দিয়ে এতটাই মাথায় তুলে ফেলেছিস যে তোকে সামান্য ল্যাপটপের জন্য গলা টিপে ধরেছে। এটা কোনো কথা? তুই ওর সব কিছু মুখে বুঝে সহ্য করিস কেন? আয়াস মিলির কথায় কোনো প্রত্যুত্তর করল না, শুধু হাসল। কি হলো?
হাসছিস কেন? তোর কথা শুনে। আমি হাসার মতো কি বললাম শুনি? আচ্ছা, তুই কি কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবেসেছিস? যদি না বাসিস তাহলে তুই এসব বুঝবি না। বাই দ্য ওয়ে, আমার এখন কিছু কাজ আছে, তাই মুভিটা তোর আজ আর দেখা হবে না, অন্য সময় দেখে নিস। আর তুই তখন ঈশাকে কেন বললি যে আমরা মুভি দেখছিলাম? মুভি তো দেখছিলি তুই, আমি তো জাস্ট কমেডি সিনটা দেখলাম, তাও তোর বলাতে। আর তুই ঈশাকে বললি যে আমরা মুভি দেখছিলাম, এটা বলা কি খুব জরুরি ছিল? আরে এভাবে বলছিস কেন? আমি তো জাস্ট ও যাতে তোর গলাটা ছেড়ে দেয় তার জন্য বলেছিলাম। হ্যাঁ, বলে আমায় উদ্ধার করেছিস। আগুনে ঘি ঢেলে বলেছিস আগুন নিবানোর চেষ্টা করছিলি। এখন আমার যে কত কাঠখড় পোড়াতে হয় আল্লাহই জানে। কথাগুলো নিজ মনে বিড়বিড় করলো আয়াস। আয়াসের ভাবনা ছেদ ঘটিয়ে মিলি বলল, আয়াস, কি ভাবছিস? কিছু না। না ভাবলেই ভালো। এখন চল, মুভির বাকি অর্ধেকটা দেখে নেই, নয়তো আর দেখা হবে না। কেন আর দেখা হবে না কেন? তোকে অয়ন কিছু বলেনি? কিসের কথা বলছিস বুঝলাম না। কাল আমরা চলে যাব, সেটার কথাই বলছি। অয়ন তোকে বলেনি? কি বলিস? তোরা এসেছিস মাত্র 15 দিন হবে, আর কালকেই চলে যাবি? অয়ন আমাকে বলেছিল, বাট আমি মনে করেছিলাম ফান করছে। সত্যি চলে যাবি? অনেক দিন তো হলো। আম্মু একটু আগেও কল দিয়ে বলেছে কাল যেন চলে যাই, পরে না হয় আবার আসবো। আর কয়েকদিন থেকে গেলে কি এমন হবে? তেমন কিছু হবে না, বাট এতদিন তো আর বেড়াতে পারি না। অলরেডি 15 days গন, সো ইউ হ্যাভ টু গো। প্লিজ, তুই রাগ করিস না। ওকে, চলেই যখন যাবি কি আর করার। ডিনারের টাইম হয়ে গেলে সবাই এক এক করে ডাইনিংয়ে এসে বসলো। সবার একদম শেষে আসলো ঈশা। সিঁড়ি দিয়ে নামার সময় এক নজর ডাইনিংয়ে চোখ বুলিয়ে নিল, আর তাতেই ঈশার খারাপ মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। কারণ একটাই, আয়াস আর মিলি পাশাপাশি বসেছে, কিন্তু ঈশা তো আর জানে না আয়াস মিলির পাশে নয়, বরং মিলি এসে আয়াসের পাশে বসেছে। আয়াস আর মিলিকে পাশাপাশি বসতে দেখে ঈশার মন খারাপ হলেও সবার সামনে মন খারাপটা দেখালো না, বরং মুখে মেকি হাসি ফুটিয়ে বড় আম্মুর পাশে এসে বসলো। সবাই যেহেতু ঈশার জন্যই বসেছিল, তাই ঈশা আসতেই সবাই খাওয়া শুরু করলো। কি রে মা, তুই প্রতিদিন সবার আগে এসে বসে পড়িস, কিন্তু আজ এত দেরি করলি যে? ইনফ্যাক্ট আমি ডেকে আসার পরও আসলি না। কিছু নিয়ে কি বিজি ছিলি? রুকসানা বেগমের কথা ঈশা ম্লান হেসে বলল, না বড়াম্মু, তেমন কিছু না, ওই আসলে পড়ছিলাম, তাই পড়াটা কমপ্লিট করতে আসতে একটু লেট হয়েছে। ও, তা আজ কি আমার মেয়েটাকে খাইয়ে দিতে হবে? না না বড়াম্মু, আজ আমি নিজেই খেয়ে নিব, তুমি খেয়ে নাও। রুকসানা বেগম হেসে খাওয়ায় মনোযোগ দিলেন। সবাই খাচ্ছিল, তখনই হঠাৎ ঈশা বলল, বড়াব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বল না, কি কথা? না মানে আমার একটা ল্যাপটপ লাগবে, তুমি কি কাল আমাকে একটা ল্যাপটপ এনে দিতে পারবে? ঈশা, তুই ল্যাপটপ দিয়ে কি করবি? তোর আবার ল্যাপটপের কি দরকার? হাসান মাহমুদের কথা শুনে রায়হান মাহমুদ বেশ বিরক্ত হলেন। রাগে কণ্ঠে বললেন, হাসান, আমি তোকে জিজ্ঞেস করতে বলেছি, আগে কথা বলিস কেন? ঈশা মা, তুই একদম চিন্তা করিস না, কালকেই ল্যাপটপ আমাদের বাড়িতে চলে আসবে। আমার মেয়ে একটা ল্যাপটপ চাইছে, আর আমি সেটা কিনে দেবো না তা কি হয়? আজ সকালে বলিসনি কেন? তাহলে আমি আসার সময় নিয়ে আসতাম। মনে করেছিলাম কেনার প্রয়োজন হবে না, তাই বলিনি। ইটস ওকে, আমি আমার মেয়ের জন্য কালকে এই ল্যাপটপ নিয়ে আসবো। থ্যাংক ইউ বড়াব্বু। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঈশার ল্যাপটপ আনার কথা শুনে কেউ কোনো রকম অবাক না হলেও আয়াস বেশ অবাক হলো। আর হবে নাই বা কেন? যেন ঈশাকে একজোড়া জুতা পর্যন্ত ওকে ছাড়া অন্য কাউকে আনতে বলে না, সেই কিনা আজ বড় আবুকে ল্যাপটপ আনতে বলছে। ঈশা হঠাৎ আজ বাবাকে ল্যাপটপ আনতে বলেছে কেন? ওর তো যখনই কিছু লাগে আমাকেই আনতে বলে, আজ হঠাৎ বাবাকে ল্যাপটপ আনতে কেন বলেছে? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, ম্যাডাম আমার উপর প্রচণ্ড রেগে আছে। আই গট ইট। কথাগুলো নিচে মনে ভাবলো আয়াস। তখনই মায়ের কথা ঈশার দিকে তাকালো আয়াস। ঈশামা, তো প্লেটে তো একটা ভাতও নেই। আনিশা, ভাতের বাটিটা দাও তো, ঈশাকে ভাত দে। না না বড়াম্মু, আমি আর নেব না, তাই বলিনি। এমনিতেও আমার ক্ষুধা ছিল না, তোমরা বকা দেবে তাই খেতে বসেছি। প্লিজ আমাকে আর ভাত দিও না। তাই বলে এত অল্প খেয়ে উঠে যাবি? স্ত্রীর কথায় সায় দিয়ে রায়হান মাহমুদও বলে উঠলেন, হ্যাঁ রে ঈশা মা, এত অল্প খেয়ে এত বড় একটা রাত কিভাবে থাকবি?
কোনো প্রবলেম হবে না বড়াব্বু, আমি পারবো। ঘুমালে আর খবরই থাকবে না আমার। তোমরা খাও, আমি রুমে যাচ্ছি। বলতে বলতে ঈশা খাওয়া শেষ করে উঠে চলে যাচ্ছিল। তখনই আয়াস পেছন থেকে বলে উঠল, ঈশা, একটু রুমে গিয়ে বসিস, তোর সাথে কিছু কথা আছে। কিন্তু ভাইয়া, আমার তো ক্লাসের পড়া আছে, সেগুলো আগে শেষ করতে হবে। কাল ফ্রাইডে, পুরো দিন পড়তে পারবি। এখন আমার রুমে গিয়ে বসতে বলেছি, বসবি। আমি বেশি কথা শুনতে চাই না। ঈশার নিজেরও মনে ছিল না যে কাল ফ্রাইডে। এখন হঠাৎ আয়াসের মুখে কাল ফ্রাইডে শুনে মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কারণ কাল যদি ফ্রাইডে না হতো তাহলে অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারতো না। এখন কালকের দিনটা সময় পাওয়ায় মনে মনে একটু খুশিই লাগছে। কিন্তু কাল ফ্রাইডে শুনে যতটা না খুশি লাগছে, আয়েশের রুমে যেতে হবে কথাটা ভেবে তার চেয়েও বেশি রাগ লাগছে। এশার কিছুতেই মন চাইছে না আয়েশের রুমে যেতে, কিন্তু সবার সামনে নাও করতে পারছে না। তাই বাধ্য হয়ে আয়েশের রুমে গিয়ে ঢুকলো। আয়াস খাওয়ার মাঝখানে আর চোখে উপরের দিকে তাকিয়েছিল, ঈশা নিজের রুমে ঢুকছে নাকি ওর রুমে ঢুকছে সেটা দেখার জন্য। ঈশাকে আয়াস ওর রুমে ঢুকতে দেখে মনে মনে হাসলো। তারপর মিনিট দুয়েকের মধ্যেই ও খাওয়া শেষ করে রুমে চলে গেল। আয়াস রুমে এসে ঈশাকে দেখতে না পেয়ে বুঝতে পারলো ঈশা ব্যালকনিতে আছে। তাই আয়াস দরজাটা লক করে দিয়ে ব্যালকনির দিকে গেল। ঈশা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আয়াস কয়েক সেকেন্ড নীরব তাকিয়ে থেকে ও এবার মুস্কি হেসে ঈশার পেছনে গিয়ে ঈশার দুপাশের গ্রিলে হাত রেখে দাঁড়ালো। আয়াসকে নিজের এতটা কাছে দেখে ঈশা কিছুটা বিচলিত হলো। আয়াসকে কিছু বলতে যাবে তার আগেই আয়াস বলল, ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে চল। আমার গায়ে সোয়েটার আছে, তাই ঠান্ডা লাগছে না। তুমি কি বলবে সেটা বলো, আমি রুমে যাব। আয়াস আগের মতো দাঁড়িয়ে থেকেই বলল, আজ খুব বেশি তাড়ায় আছিস মনে হচ্ছে। এত তাড়া কিসের? হ্যাঁ, ঈশা নিশ্চুপ। কি হলো? কথা বলছিস না যে? কিছু বলার নেই, তাই চুপ করে আছি। আর তুমি এতটা কাছে এসে দাঁড়িয়েছো কেন? এত বড় ব্যালকনি দেখতে পাচ্ছ না? দাঁড়ানোর জন্য আমার পেছনেই চোখে দেখলে? আমার উপর খুব রাগ, তাই না? আমার সেই অধিকার কি আছে? বাহ, ভালো বলেছিস তো। তা কথাগুলো কোথা থেকে শুনলি বলতো? হাবি জাবি কথা না বলে আমাকে এখানে কেন ডাকা হয়েছে সেটা বললে বেশি খুশি হব। যেটা বলার জন্য ডেকেছি সেটাই তো বলছি। আমার উপর এত রাগ করেছিস কেন? আমার রাগ ভাঙানোর মতো কি মানুষ আছে যে আমি রাগ করব? সাথে সাথে আয়াস হুট করে ঈশা কিছু বুঝে ওঠার আগেই ঈশাকে কোলে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় ঈশা তো পুরোই থ। আয়াস হঠাৎ এমন কিছু করবে এসব ভাবতেও পারেনি। বুঝে আসতেই ও আয়াসের কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে করতে বলল, কি করছো? কি নামাও আমায়, কোলে নিয়েছো কেন? বেশি লাফালাফি করলে বেলকুনি দিয়ে সোজা নিচে ফেলে দিব। সো পড়ে যেতে না চাইলে ছোটাছুটি না করে চুপ থাক। বলতে বলতে আয়াস ঈশাকে এনে সোজা বিছানায় শুয়ে দিল। তারপর নিজেও ঈশার পাশে বসে এক হাত ঈশার গায়ের উপর দিয়ে অন্য পাশে রাখলো, যাতে ঈশা উঠতে চাইলেও উঠতে না পারে। ফের ঈশার চোখে চোখ রেখে বলল, এবার বল, আমার উপর রেগে আছিস কেন? তোমার মাথা টাথা কি সব গেছে? কি করছো? কি কেউ এসে দেখলে কি ভাববে বলো তো? দরজার দিকে তাকিয়ে দেখ, দরজা বন্ধ আছে। সো প্যারা নিস না, চিল থাক। কি? তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের দুজনকে এভাবে দরজা বন্ধ অবস্থায় এক ঘরে দেখলে সবাই কি ভাববে বুঝতে পারছো? বিশেষ করে মিলি আপু, ও যদি ডিনার শেষ করে তোমার রুমে আসে আর যদি দেখে যে দরজা বন্ধ করা ভেতর থেকে, তাহলে কি ভাববে? প্লিজ দরজাটা খুলে দিয়ে আসো। আমি তোকে রুমে ডেকেছি, সবাই দেখেছে না? তাই এখন কেউ আমার রুমে বাদ দিয়ে আমার রুমের আশেপাশেও আসবে না। অতএব কে কি ভাববে না ভাববে সেটা না ভেবে বরং এটা বল যে আমার উপর রাগ করে আছিস কেন? হঠাৎ আমি রাগ করে আছি নাকি সেটা নিয়ে এত উঠে পড়ে লাগলে কেন? আর তাছাড়া আমার রাগ করা না করা নিয়ে আদৌ কি কারোর কিছু যায় আসে? আমার তো মনে হয় না। বাবা, আজকাল দেখছি অনেক কথা বলতে শিখে গিয়েছিস। কথা বলতে জানি না বলেই তো। এক্সট্রা কোনো কথা নয়, জাস্ট আমি যা প্রশ্ন করব তার উত্তর দে। আমার উপর রেগে আছিস কেন? আচ্ছা, রাগটা কি এতদিন ধরে তোকে সময় দিইনি বলে, নাকি সন্ধ্যায় ল্যাপটপ চেয়েছিলি ল্যাপটপ দেইনি বলে? কোনটা? কোন কারণে রেগে আছিস আমার উপর? ঈশা কিছু বলছে না, শুধু চুপচাপ অপলকভাবে তাকিয়ে আছে আয়াসের মুখের দিকে। কি হলো? আমার প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? দেখছি যে এতদিনকার আয়াস আর এই আয়াসের মধ্যে কতটা পার্থক্য। আয়াস ঈশার দিকে বেশ খানিকটা ঝুঁকে তাকালো, বলল, তা খুঁজে পেয়েছিস? আচ্ছা, এতদিন এই আয়াসটা কোথায় ছিল বলো তো? কেন, তোর মনে?
সব সময় আদিকে জুতো মেরে এখন গরুদান করতে এসছে। জুতা মেরে গরুদান কোথায় করলাম? আমি তো জুতো সবসময় বাসার বাইরেই খুলে আসি। আর তাছাড়া তোকে একটা চড় দিলে যেখানে পুরো বাড়ি মাথায় তুলিস, সেখানে জুতো মারলে তো পুরো ঢাকা শহর মাথায় তুলবি। হতে পারে আমাকে পুলিশেও ধরিয়ে দিবি। আরে পুলিশকে ধরিয়ে দেব না তো, জাস্ট বড় আব্বুকে একটু করে বলবো। হ্যাঁ, যাতে তোকে একটা দিলে আমাকে 4 গুণ করে ফিরিয়ে দেয়। তার থেকে পুলিশে দিস, আমি সেফ থাকবো। আর যদি পুলিশ মেয়ে থাকে তাহলে তো কথাই নেই। আজ গেলে কাল পটিয়ে পরশু বের হয়ে যাব। ভালো না আইডিয়াটা? হ্যাঁ, তোমরা ছেলেরা তো এটাই পারো, যখনই যেই মেয়ে পাও তাকেই পটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ো। আজে তো কালো। ছেলেরা আসলেই মৌমাছি, যার এক ফুলে পেট ভরে না, কারণ সে তো আবার মধু আহরণ করতে ভালোবাসে। তার কাজই তো মধু আহরণ করা, সে যেই ফুলেই হোক না কেন। আয়েশ কোনো রকম অবাক হলো না, কারণ ঈশার রাগটা যে মিলিকে নিয়ে সেটাও আগে থেকেই জানতো। ইনফ্যাক্ট এটাও জানতো যে ম্যাডামের রাগ ভাঙাতে হলে অনেক কথা শুনতে হবে, আর হলো সেটাই। ঈশা যে মিলিকে নিয়ে খুব বেশি জেলাস সেটা ঈশার কথাগুলোই বুঝিয়ে দিচ্ছে। তবে আয়েশের কোনো রাগ হচ্ছে না ঈশার উপর, বরং এটা ভেবে খুশি লাগছে যে ওর প্ল্যান কাজ করেছে। হ্যাঁ, আয়েশের প্ল্যানই ছিল এটা। আসলে আয়েশ জানতে চেয়েছিল যে ঈশা ওকে কতটা ভালোবাসে। যদিও আয়েশ আগে থেকেই জানতো ঈশা ওকে ভালোবাসে, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল। যদি ওর ধারণা ভুল হয়, যদি ঈশা ওকেও যেভাবে চায় সেভাবে ভালো না বাসে, যদি ঈশা ওকে শুধুমাত্র ভাই হিসেবে ভালোবাসে, তাই আয়েশ নিজের ইনসিকিউর ফিলটা দূর করার জন্য মনে মনে একটা প্ল্যান করেছিল। আর মিলিকে সেই প্ল্যানে গুটি হিসেবে ব্যবহার করলো। এমন নয় যে মিলির সাথে সে ভালোবাসার নাটক করেছে। ইনফ্যাক্ট মিলিও জানে না যে আয়েশ প্ল্যান করেছে। আয়েশ তো শুধু ঈশাকে দেখিয়ে দেখিয়ে মিলির সাথে একটু বেশি সময় কাটিয়েছে মাত্র, আর সেটা দেখেই ঈশা জেলাস ফিল করেছে, যাকে বলে প্রচণ্ড জেলাস। এতটাই জেলাস ফিল করছে যে আয়েশের উপর রাগ জমে গিয়েছে, যার রেশ ধরে গত কয়েকদিন ধরে আয়েশের সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি ঈশা। আয়েশও বুঝতে পারছিল ব্যাপারটা, কিন্তু ঈশাকে বুঝতে দেয়নি। ভেবেছিল ঈশা নিজের মুখে বলবে, বাট ঈশা তো ঈশাই। কথায় আছে না, বুক ফাটে তবু মুখ ফুটে না। ঈশার ক্ষেত্রেও সেম, ভিতরে ভিতরে কষ্ট পাবে কিন্তু মুখে স্বীকার করবে না। সে আয়েশের সাথে রাগ দেখিয়ে যাবে, তাই আয়েশ বাধ্য হয়ে আজ প্রেয়সীর রাগ ভাঙানোর দায়িত্ব নিয়েছে। ঈশার কথাগুলো শুনে আয়েশ হাসলো, হেসে বলল, আমাকে অন্য ছেলেদের মতো মৌমাছি মনে হয় তোর? মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? ঠিক বলেছিস। বাট ঈশা, তোর কথা মতো আমি যদি মৌমাছি হই তাহলে তুই ফুল, রাইট? তা আমি কি কখনো অ্যাজ এ মৌমাছি তোর উপর বসেছি? আই হোপ আমি কি বলতে চাইছি তুই বুঝতে পেরেছিস নিশ্চয়ই। সাথে সাথে ঈশার টনক নড়ল। আয়েশের কথায় বুঝতে পারল যে রাগের বশেও আয়েশকে কি বলে ফেলেছে, তাই কাতর কণ্ঠে বলল, আব্বা, আমি আসলে সেটা মিন করিনি। আমি জানি তুই কি বলতে চেয়েছিস আর কি বলতে চাসনি। তুই যে রাগের বশে এসব কথা বলে ফেলেছিস সেটা আমার ভালো করেই জানা। থ্যাঙ্কস আমাকে বুঝতে পারার জন্য। আসলে আমার এতটাই রাগ হচ্ছে যে কি বলে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। আমার উপর সবসময় এত রাগ করিস কেন বলতো? জানিস না বেশি রাগ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি করব, রাগ না করলে তো কেউ বুঝতে পারে না যে ঈশা নামের কেউ এই বাড়িতে আছে। তাই 2 সপ্তাহ ধরে মিলিকে বেশি বেশি সময় দিচ্ছি দেখে খুব রাগ হয়েছে আমার উপর, তাই না? হয়েছে না, এখনো হচ্ছে। সাদের মামাতো বোনকে পেয়ে তো আমাকে ভুলেই গিয়েছো একেবারে। কই, আগে তো মিলি আপু আসলেও আমাকে কখনো ইগনোর করনি, তাহলে এবার কেন? আগে তো কখনো কাউকে পরীক্ষা করার প্রয়োজন পড়েনি। কি করে বুঝাই তোকে সেটা? কি হলো, কি ভাবছো মনে মনে? কিছু না। তাহলে বললে না যে মিলি আপুকে পেয়ে আমাকে ইগনোর করছো কেন? তোর কি মনে হয় আমি তোকে সত্যি ইগনোর করেছি? মনে হওয়াটা স্বাভাবিক নয় কি? আচ্ছা, সারা জীবন কি এভাবে মাথা মুড়াই থেকে যাবি? ভাগ দিই কোথাকার। মিলি আমাদের গেস্ট, আর ওকে সময় দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এতে এত রাগ করার কি আছে? তাই বলে সব সময় অফিসে গেলেও দেখো ও তোমার পেছন পেছন চলে যাচ্ছে, বাড়িতে আসলেও দেখো তুমি অফিস থেকে আসার পর থেকে তোমার রুমেই বসে আছে। সব সময় ওকে সাথে রাখাটাও কি দায়িত্বের মধ্যে পড়ে? ও আবার ওকে নিয়ে নাকি একসাথে মুভিও দেখা হয়। কই, আমি বললে তো আমার সাথে কেউ মুভি দেখে না, তাহলে একসাথে মুভি দেখাটাও বুঝি দায়িত্ব? বাহ, ম্যাডাম তো দেখছি বেশ জেলাস। তা ম্যাম সাহেব কি জানেন যে তার অপ্রিয় মানুষটি একটু গায়ে পড়া টাইপের?
তুই তো জানিসই মিলি বরাবরই একটু গায়ে পড়া টাইপের। আমি চাইলেও কিন্তু ওর থেকে দূরে থাকতে পারি না। আর তারপরেও যদি আমি ওকে বারণ করতাম আমার রুমে আসতে কিংবা আমার অফিসে না যেতে, তাহলে ও গিয়ে মাকে বলতো। আমার মা এতে কষ্ট পেত। তুই কি চাস আমি মাকে কষ্ট দিই? তাই তো ওকে সহ্য করতে হচ্ছে। আর রইল সন্ধ্যায় মুভি দেখার বিষয়টা, তাই তো? ট্রাস্ট মি, আমি তখন ওর সাথে কোনো মুভি দেখিনি, ও বানিয়ে বলেছে ওটা। তাহলে আমি যখন ল্যাপটপের জন্য তোমার রুমে এসেছিলাম তখন তোমরা কি দেখে হাসছিলে শুনি? এটা কমেডি সিন। আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম আর মিলি আমার ল্যাপটপ নিয়ে সেটাতে মুভি দেখছিল। হঠাৎ একটা কমেডি সিন দেখতে পেয়ে আমাকেও দেখার জন্য টেনে তোলে, তাই আমি বাধ্য হয়ে দেখছিলাম সেটা। সত্যি বলছো তুমি? 100%। তবে ডোন্ট ওয়ারি, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজটা হলো মিলিরা কাল চলে যাচ্ছে। তো সব থেকে বড় শত্রু কাল বিদায় হয়ে যাবে। সত্যি সত্যি বলছো তুমি? কাল চলে যাবে ওরা? ঈশাকে খুশি হতে দেখে আয়াস হাসলো, হেসে বলল, মনে হচ্ছে কাল ওরা চলে যাবে শুনে অনেক খুশি হয়েছিস। সে তো অবশ্যই, বাট অয়ন ভাইয়ার জন্য খারাপ লাগছে। অয়ন ভাইয়াকে অনেক মিস করব। বাহ, আমি মিলিকে সময় দিয়েছি বলে আপনি আমার সাথে রেগে বোম হয়ে আছেন। আর আপনি যে বলেছেন অয়নকে মিস করবেন, তার বেলায় নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনা। আরে অয়ন ভাইয়া তো আমার ভাইয়া হয়। ও আমার জন্য প্রতিদিন এতগুলা চিপস আর চকলেট আনে। ও চলে গেলে আমার জন্য এভাবে বেশি বেশি চিপস আর চকলেট কে আনবে? মিলি আপু আসার পর থেকে তুমিও তো আমার জন্য এখন চিপস আর চকলেট আনো না। আমার জন্য তাহলে চিপস আর চকলেট কে আনবে এখন থেকে? মিলি আসার পর থেকে তুইও তো সন্ধ্যায় আমার জন্য চা করে নিয়ে আসিস না। মিলি রোজ চা করে আনতে চায়, কিন্তু আমি বারণ করি। তাহলে ওকে আমি না যেতে বলি, কারণ ও থাকলে আমাকে অ্যাটলিস্ট সন্ধ্যায় আর চা না খেয়ে থাকতে হবে না, কারণ তুই তো চা করে আনবি না। একদম মিথ্যা কথা বলবা না। মিলি আপু আসার পরেও 3 দিন আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। আগে চা আনলে 1 কাপ নিজে খেতে, আর 1 কাপ আমাকে খেতে বলতে। আর মিলি আপু আসার পর থেকে চা আনলে নিজে 1 কাপ খাও আর 1 কাপ মিলি আপুকে দাও। আরও বলে কি না মিলি নে চা খা, ঈশা চা এনেছে, আমি চা আনবো আর খাবে কি না ওই মুলু, তাই আমি চা আনা বন্ধ করে দিয়েছি। হোয়াট? তুই মিলি থেকে সোজা মুলো বানিয়ে দিলি? মিলি থেকে মূলো নয়, বরং মূলোর মতো ফর্সা বলেই মূলো বলেছি। কি ফর্সা বলে তুই ওকে মুলো বানিয়ে দিলি? সত্যি ঈশা, তুই পারিসও বটে। মিলির ওপর তোর এতটাই রাগ যে সোজা মুলো বানিয়ে দিলি। আর কি বলছিলি? তুই চা করে আনলে আমি তোকে চা খেতে না বলে ওকে খেতে বলি, তাই তো? আচ্ছা, কেউ যদি আমার রুমে বসে থাকে, আমার বাসায় যদি আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে, তখন আমার চাটা আগে আমি না খেয়ে ওকেই তো খেতে দিতে হবে। আর সেখানে তুই 2 কাপ চা এনেছিলি। অ্যাট দ্য সেম টাইম মিলি আমার রুমে বসে আছে। আমি কি করে ওকে বাদ দিয়ে তোকে বলি যে ঈশা বস চা খা? এটা কি ভালো দেখায়? হ্যাঁ, তুই যদি 3 কাপ চা আনতি আর আমি তোকে খেতে না বলতাম, যদি বলতাম 1 কাপ নিয়ে যা, তাহলে আমার দোষ ছিল। কিন্তু এখন দোষটা তো তোর। তুই মিলি আসার পর যেই 3 দিন চা এনেছিলি, সেই 3 দিনই 2 কাপ করে চা এনেছিলি। যখন একদিন দেখেছিস, দ্বিতীয় দিন দেখেছিস যে আমি অফিস থেকে আসার পর মিলি আমার রুমে এসে বসে থাকে, তখন 3 দিনের দিন তোর উচিত ছিল 3 কাপ চা নিয়ে আসা। আর তুই কিনা তার পরের দিন থেকে চা আনাই বন্ধ করে দিলি। এখন তুই বল, দোষটা কি আমার নাকি তোর? সেটাই ভাবছি, দোষটা আসলে কার বলো তো? ঈশার দুষ্টু কণ্ঠ শুনে আয়াস রাগ নিয়ে বলল, তুই আর মানুষ হবি না? না, আমি কি এখন মানুষ না? তোমার কি আমাকে দেখে গরু ছাগল মনে হচ্ছে? আচ্ছা, আমার জন্য এতদিন চিপস আর চকলেট আনোনি কেন? আমি কি একবারও বলেছি তোর জন্য এতদিন চিপস আর চকলেট আনিনি? তার মানে তুমি এতদিনও আমার জন্য চিপস আর চকলেট এনেছিলে? কি? তাহলে দাওনি কেন আমাকে? আর কোথায় সেগুলো? কাবার্ডের ওপর তাকিয়ে দেখ। সাথে সাথে ঈশা কাবার্ডের উপর তাকালো, আর তাকিয়েই তো অবাক। ওয়াও, কতগুলো চিপস আর চকলেট! আমার তো এখনই জিভে জল এসেছে। দেখি সরো, আমি ওইগুলো নিব। বলেই যেই না ঈশা উঠতে চাইলো, অমনি আয়াস ওকে আবারও শুয়ে দিল। কোথায় যাচ্ছিস? আরে চিপস আর চকলেটগুলো নিতে যাচ্ছিলাম তো, তুমি আমাকে থামালে কেন? এখন নিতে পারবি না। তার আগে আমাকে একটা কথা বল। কি কথা? তুই তখন বাবাকে ল্যাপটপ আনতে বললি কেন? ও এই কথা।
ল্যাপটপ আনতে বলেছি, কারণ আমার ল্যাপটপ লাগবে তাই। ল্যাপটপ বুঝি আমার কাছে নেই? আমার আমিটাই তো পুরো তোর। তাহলে তুই আবার ল্যাপটপ আনতে বললি কেন? কারণ তুমি তো তখন তোমারটা দাওনি, তাই আনতে বলেছি। তা সামান্য একজোড়া জুতো লাগলেও যেখানে এই আয়াসকে বলিস, সেখানে আজ হঠাৎ বাবাকে বললি কেন ল্যাপটপ আনতে? সেটা তো তোমার উপর রাগ করে বলেছিলাম নেয়ার জন্য উঠতে হয়। এবার তো আমাকে চিপস আর চকলেটগুলো নেয়ার জন্য উঠতে দাও। আগে বাবাকে যে ল্যাপটপ আনতে বললি তার কি হবে সেটা বল, তারপর আমি চিপস আর চকলেটগুলো নিতে দিব। আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে বড় আব্বুকে বারণ করে দিব ল্যাপটপ আনতে। বলবো তোমারটা দিয়ে আমার কাজ হয়ে গেছে, তার ল্যাপটপ লাগবে না। এবার হ্যাপি? হুম। তখনই দরজায় টোকা পড়ল, সাথে মিলির কণ্ঠও ভেসে আসলো। ঈশা, ঈশা কি ব্যাপার? তুমি ঘুমাবে না? আর তোমরা দরজাই বা বন্ধ করে রেখেছো কেন? দেখেছো, মিলি আপু ডাকছে। মিলি আপু এখন কি ভাব? শ্শ্, তুই চুপ থাক। ঈশার ঠোঁটের উপর আঙ্গুল রেখে কথাটা বলল আয়াস, তারপর চেঁচিয়ে বলল, মিলি, ঈশা অ্যাসাইনমেন্ট করছে আর আমি ওকে হেল্প করছি, তাই দরজা বন্ধ করে রেখে যাই। তুই গিয়ে শুয়ে পড়, ঈশা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে তারপর যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রুমে যাচ্ছি। বলেই মিলি সেখান থেকে চলে গেল। মিলি চলে গিয়েছে বুঝতে পেরে এসব বলল, মিলি আপুকে মিথ্যে বললে কেন? তাহলে কি বলতাম শুনি? আমরা এখানে রোম্যান্স করছিলাম, নাকি এটা বলতাম যে ঈশা ম্যাডাম আমার উপর রাগ করেছে, তাই আমি ওনার রাগ ভাঙানোর চেষ্টা করছি? সেটা বললে বুঝি বেশি খুশি হতিস? যদি দরজা খোলা রাখতে তাহলে এসবের কিছুই বলার প্রয়োজন পড়তো না। এক মিনিট, আমার যে অ্যাসাইনমেন্ট আছে সেটা তুমি কি করে জানলে? আমাকে কি তোর মতো মাথা মোটা মনে হয়? তুই যখন ল্যাপটপের জন্য আমার রুমে এসেছিলি, আমি তখনই বুঝে গিয়েছিলাম যে তুই ল্যাপটপ নিতে আসার পেছনে কোনো না কোনো কারণ তো আছে, আর কারণটা যে অ্যাসাইনমেন্ট ছাড়া অন্য কিছু না আমি সেটাও জানতাম। তাহলে সব জেনেও আমাকে ল্যাপটপ দিলে না কেন তখন? আমি কি একবারও দিব না বলেছিলাম? জাস্ট তোর সাথে একটু মজা করে কারণ জানতে চেয়েছিলাম, আর তুই কিনা এতটাই রেগেছিলি যে সামান্য ল্যাপটপের জন্য আমার গলা টিপে ধরেছিলি। ভাবা যায়? গলা টিপে ধরেছিলাম, বেশ করেছি, আরো 100 বার ধরবো। ওই মিলি গুন্ডিটা না আসলে তো মেরেই ফেলতাম। আমাকে ল্যাপটপ না দেয়া, তাই না? এখন কিন্তু মিলিয়ে আসবে না। এখন তুই চাইলে গলা টিপে ধরতে পারিস, আবার চাইলে মেরেও ফেলতে পারিস, কিচ্ছু বলবো না, আর কেউ দেখবেও না। নে শুরু কর। বলে আয়াস মুচকি হেসে ঈশার দুহাত নিজের গলায় এনে রাখলো, কিন্তু ঈশা আয়াসের গলা চেপে ধরার বদলে উল্টো হাত দুটোর সাথে সাথে আয়াসের গলা থেকে সরিয়ে নিল। কি হলো? মেরে ফেল। তুই না বললি মেরে ফেলতে চাস আমায়? তোর হাতে আমি একবার নয়, 2 বার নয়, 1000 বার মরতে রাজি। নে মেরে ফেল আমায়। মনে হচ্ছে আজ খুব রোমান্টিক হয়ে গেছো। ব্যাপার কি? তুই তো বললি আমাকে মেরে ফেলতে চাস, তাই বলছি। আর এখানে রোমান্টিকতার কি খুঁজে পেলি তুই? সেটাই আমারই ভুল হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে মিস্টার আরিয়ান মাহমুদ আয়াসের সাথে রোমান্টিক শব্দটা যায় না, যে কিনা রোমান্টিকের রটাও জানে না, আর সেই হবে রোমান্টিক। সরি, দিস ইজ মাই ফল্ট। যা বলছিস ভেবে বলছিস তো? এখানে ভাবার কি আছে? তুই যদি এতই রোমান্টিক হতিস তাহলে আমাকে কখনো কোথাও ঘুরতে নিয়ে গেলি না কেন? কখনো তো বলিসই নেই যে ঈশা চল আজকে আমরা বাইরে ডিনার করব, কিংবা চল আজ আমরা লং ড্রাইভে যাব। তুই বল, নিয়ে গিয়েছিস কখনো? ঘুরতে, ডিনারে কিংবা লং ড্রাইভে কাকে নিয়ে যায় জানিস? গার্লফ্রেন্ডকে। তুই কি আমার গার্লফ্রেন্ড নাকি যে তোকে আমি ঘুরতে নিয়ে যাব, ডিনারে কিংবা লং ড্রাইভে নিয়ে যাব? আমি কেন তোকে এসবে নিয়ে যাব? যদি এসবে যেতে চাস তাহলে একটা প্রেম কর, তারপর বয়ফ্রেন্ড সব জায়গায় নিয়ে যাবে। সত্যি বলছিস আমি একটা প্রেম করব? হ্যাঁ কর। তোকে ধরে রেখেছে কে? শুধু ছোট মা শুনলে পা দুটো কেটে কুকুরকে খেতে দিবে, এই আর কি। বলছিস না কেন? আম্মু না, বরং তুই চাস না যে আমি প্রেম করি? কিরে, কি ভাবছিস মনে মনে? কিছু না। আচ্ছা রাত তো অনেক হয়েছে, আই থিঙ্ক এবার আমার রুমে যাওয়া উচিত। এবার তো আমাকে উঠতে দেবে নাকি নাকি আমাকে আজ তোমার রুমে রাখবে বলে ঠিক করছো? আমার বই এই গেছে তোকে আমার রুমে রাখতে? তোর রুম নেই, তুই আমার রুমে থাকবি কেন? আমি তো জাস্ট মিলিকে নিয়ে তোর মনে যে ভুল ধারণাটা ছিল সেটা দূর করতেই তোকে এতক্ষণ বসিয়ে রেখেছি। বসিয়ে কোথায় রাখলে? আমাকে তো শুয়ে রাখলে। বসিয়ে রাখা আর শুইয়ে রাখা তো একই হলো, তাই না? এখন আর বকবক না করে তুই রুমে যেতে পারিস।
বলতে বলতে আয়াস ঈশার পাশ থেকে উঠে দাঁড়ালো। ঈশাও এবার শোয়া থেকে উঠে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, এতক্ষণ তো খুব কেয়ার দেখাচ্ছিলে, আর এখন তাড়িয়ে দিচ্ছ? থাকবো না তোমার রুমে, চলে যাচ্ছি আমি। শুধু চিপস আর চকলেটগুলো নিয়ে দাও, এত উঁচুতে আমি নাগাল পাবো না। চকোলেট আর চিপসের কথা সেই মনে রেখে দিলি না? এসব হাবিজাবি জিনিস যে কে খাওয়া শিখিয়েছে তোকে? এসব পচা খাবার কি করে খাস? এগুলো মানুষ খায়? বলতে বলতে আয়াস ওয়ার্ড্রপের উপর থেকে চিপস আর চকলেটগুলো নিয়ে ঈশাকে দিল। মানুষে না খেলেও আমি খাই। নে ধর, এবার আমার রুম থেকে গিয়ে আমাকে উদ্ধার কর। যাচ্ছি। ওয়াও, কতগুলো চিপস আর চকলেট! আমার তো জিভে জল চলে এসছে এতগুলা চিপস আর চকলেট আনার জন্য। বলে ঈশা আয়াসের গালে টুপ করে একটা চুমু দিয়ে উল্টো দিকে হাঁটা ধরল। লজ্জার পেছনেও তাকালো না। আয়াস মনে মনে হাসল ঈশার কাণ্ড দেখে। পাগড়িটা আনন্দের ছুটে কি করে নিজেও জানে না। ঈশা দরজা অব্দি যেতেই আয়াস হঠাৎ ডেকে উঠল। ঈশা। সাথে সাথে ঈশা থেমে গিয়ে পেছন ফিরে তাকালো। কিছু বলবে? চিপস আর চকোলেটগুলো রেখে যা। মুহূর্তে ঈশার হাসি মুখটা কালো হয়ে গেল। ও তো রীতিমতো অবাক। হঠাৎ আয়াস ওকে চিপস আর চকলেটগুলো রেখে যেতে বলছে কেন? আয়াস নিজেই তো এসব দিল, তাহলে এখন রেখে যেতে বলছে কেন? হঠাৎ এই কথা বলছো কেন? তুমি নিজেই তো দিলে, আবার হঠাৎ রেখে যেতে বলছো কেন? কারণ এগুলো এখন নিয়ে গেলে মিলির মনে কষ্ট আসবে, তাই এগুলো এখানে রেখে যা। কাল ও চলে যাওয়ার পর নিয়ে যাস। আয়াসের কথায় যুক্তি খুঁজে পেয়ে ঈশা নিজেই চিপস আর চকলেটগুলো আয়াসের বিছানার উপর রেখে দিল। আসলে আমার মনে ছিল না এটা। তুমি ঠিকই বলেছো, এতগুলো চিপস আর চকলেট দেখলে মিলি আপু কষ্ট পাবে। তুমি এগুলো তুলে রাখো, আমি কাল এগুলো নিয়ে যাব। বলে ঈশা চলে যেতে নিলে আয়াস আবারও ডেকে থামিয়ে দিল। আর শোন, আবার কি? নাচতে নাচতে রুমে ঢুকিস না যেন। মুখটা ভার করেই রুমে ঢুকবি, বুঝেছিস? কেন? কারণ তোকে হাসি মুখে দেখলে মিলি খারাপ কিছু ভাবতে পারে, তাই মুখটা ভার করে রুমে ঢুকবি। আর মিলি যদি জিজ্ঞেস করে কি হয়েছে, তোর মন খারাপ কেন, তাহলে বলবি আমি বকেছি। বুঝে গেছে? প্রয়োজনে আমাকে কয়েকটা গালিও দিয়ে দিস। এমনিতেও তুই তো মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলেছিস। জো হুকুম, আসছি তাহলে। গুড নাইট। গুড নাইট। ঈশা চলে গেল। আয়াস শেষে চিপস আর চকলেটগুলো আবার ওয়ার্ড্রপের উপর রেখে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়াসের কথা মতো ঈশা রুমের দরজায় এসে নিজেকে একটু দুঃখী বানিয়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করলো। মিলি শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। ঈশাকে মন খারাপ করে রুমে ঢুকতে দেখে সাথে সাথে উঠে বসলো। চিন্তিত কণ্ঠে বলল, ঈশা, কি হয়েছে তোমার? তুমি না অ্যাসাইনমেন্ট করেছিলে? তাহলে তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? আয়াস কি কিছু বলেছে? ঈশা স্যাড ফেস করে বলল, অ্যাসাইনমেন্ট করার সময় আমি কিছু ভুল করে ফেলেছিলাম। আচ্ছা তুমিই বলো, অ্যাসাইনমেন্ট রেডি করার সময় কিছু না কিছু ভুল তো হয়ই, তাই না? আর তার জন্য এতগুলো বকা দিতে হয়? সামান্য ভুল করেছি বলে কুত্তাটা আমার ইচ্ছে মতো বকেছে। তুমিই বলো, আমার মন খারাপ হবে না? আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। তুমি কি মনে করেছিলে আপু? তোমাকে যখন আয়াস ডাইনিয়ে বলেছিল ওর রুমে নিয়ে বসতে, আমি তখনই ধারণা করেছিলাম যে ও তোমার ওপর কোনো কারণে রেগে আছে। তাহলে সেটা, আচ্ছা মন খারাপ করো না, কি করবে? জানোই তো আয়াস এমনই, আমাকেও তো কতবার বকে দেয়। আমি কি মন খারাপ করি? এটার জন্য মন খারাপ করতে হয় না। এসো শুয়ে পড়বে। আয়াস কেমন জানোই তো, ডোন্ট বি আপসেট। বলতে বলতে মিলি ঈশাকে ধরে বিছানায় নিয়ে গেল। ঈশাও আর কিছু না বলে মন খারাপের ভান করে ওপাশ ফিরে শুয়ে পড়ল। ঈশাকে শুয়ে পড়তে দেখে মিলিও এবার নিজের জায়গায় শুয়ে পড়ল। মিলি শুয়ে পড়তে ঈশা লাইট অফ করে দিয়ে হালকা হাসলো, যদিও খুব জোরে হাসি পাচ্ছে, কিন্তু মিলি শুনবে তাই হাসছে না। বাহ ঈশা বাহ, তুই কি দারুণ অ্যাক্টিংটাই না করলি। তোর তো অস্কার পাওয়া উচিত। ধ্যাত, এটা যদি কোনো নাটক বা সিনেমার পার্ট হতো তাহলে নির্ঘাত আমি অস্কার পেতাম। এক মিনিট, আচ্ছা ভাইয়া কিভাবে মিলি আপু কি বলবে সেটা একদম হুবহু জানতে পারলো? ভাইয়া যেভাবে বলেছিল মিলি আপু ঠিক সেভাবেই রিয়াক্ট করলো। হাউ ইজ ইট পসিবল? এক কাজ করি, ভাইয়াকে একটা টেক্সট দিই, জিজ্ঞেস করি যে কিভাবে মিলি আপুর এক্সপ্রেশনটা জানতো। যেই ভাবা সেই কাজ। মিলি যাতে দেখতে না পায় তার জন্য ঈশা মুখটা কম্বলের ভেতর ঢুকিয়ে বালিশের উপর পাশ থেকে মোবাইল নিয়ে আয়েশকে মেসেজ দিল। আচ্ছা তুমি কি করে জানলে মিলি আপু কেমন রিয়েক্ট করবে?
সাথে সাথে ওপাশ থেকে মেসেজ আসলো। মানে কি কি করে জানলাম আমি? আর মিলি বা কি বলেছে তোকে? আবারও এশা মেসেজ দিল। তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটাই করেছিলাম। মন খারাপের ভান করে রুমে এসেছিলাম, আর রুমে আসতেই মিলি আপু ঠিক সেভাবেই রিয়েক্ট করলো যেভাবে তুমি বলেছিলে। আচ্ছা, তুমি কিভাবে জানলে মিলি আপু এভাবে রিয়েক্ট করবে? সাথে সাথে ওপাশ থেকে আবারও রিপ্লাই আসলো। তোর মতো মাথা মোটাদের এটা বুঝে আসবে না, তাই এত না ভেবে চুপচাপ ঘুমা। তোমার সব সময় আমাকে অপমান করা ছাড়া আর কোনো কাজ নেই না? আছে তো, সেটা এখন নয়, যখন সময় হবে তখন লাইভ দেখাবো। এখন আর মোবাইল না টিপে ঘুমা, আরেকটা মেসেজও যেন না আসে, মাইন্ড ইট। এসা মুখ বাঁকিয়ে অনেকগুলো কঙ্কালের আর রাক্ষস টাইপের সেই সাথে মুখ বাঁকানোর ইমোজি পাঠিয়ে মোবাইলটা আবার বালিশের পাশে রেখে দিল। এশার রিপ্লাই দেখে আয়াস হাসলো। আমি মেসেজ দিতে বারণ করেছি বলে কি সব ইমোজি পাঠিয়েছে দেখো। ঘুমাতে বলেছি সেটাও আমার দোষ হয়ে গেল। আমি যে ওর ভালোর জন্যই বলি সেটা কিছুতেই বুঝতে চায় না। আমি তো জানি আমি যদি পুরো রাত ওকে রিপ্লাই দিতে থাকি তাহলে ও পুরো রাতই মেসেজ করতে থাকবে। পাগলিটা বুঝেই না যে ওর এমন পাগলামিগুলো আমাকে কতটা ভোগায়। আমাকে পাগলের মতো ভালোবাসবে, কিন্তু মুখে স্বীকার করবে না কিছুতেই। পরের দিন রোজকার মতো আজও অফডে হওয়ায় ঈশা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সকাল 10টা পেরিয়ে গেছে। এসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং এসে বসলো। নাস্তা আগে থেকেই ডাইনিংয়ে ছিল, তাই কাউকে আর ডাকতে হয়নি। তবে আয়াসকে দেখতে না পেয়ে একটু অবাক হয়েছে। প্রতি শুক্রবারেই তো আয়াস ওর সাথে বসে ব্রেকফাস্ট করে, তাহলে আজ কোথায় গেল? রোকসানা বেগম আর আনিশা বেগম কিচেনেই ছিলেন তখন, হয়তো দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। ঈশা আয়াসকে দেখতে না পেয়ে আর চুপ থাকতে পারল না, বড় আম্মুকে জোরে জোরে ডাকতে লাগলো। বড়াম্মু, বড়াম্মু। সাথে সাথে রোকসানা বেগম কিচেন থেকে বেরিয়ে আসলেন। কি রে মা, কিছু কি লাগবে? ঈশা পাউরুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলল। না, তেমন কিছু লাগবে না। আচ্ছা, আয়াস ভাইয়াকে দেখছি না যে, আয়াস ভাইয়া কি ওঠেনি এখনো? উঠেছে তো, আয়াস তো সেই সকালে উঠেছে। আসলে ও আয়ান আর মিলিকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছে, তাই দেখছি না। তখনই আয়াস আসলো, দুষ্টু কণ্ঠে বলল। কি ব্যাপার, আমাকে মিস করছিস মনে হচ্ছে? বলতে বলতে আয়াস ঈশার মুখোমুখি চেয়ার টেনে বসে পড়ল। আমার বইয়েই গেছে তোমাকে মিস করতে, দেখছিলাম না তাই জিজ্ঞেস করছিলাম। অয়ন ভাইয়া আর মিলি আপু নাকি চলে গিয়েছে, তোমরা কেউ আমাকে ডাকোনি কেন? ওরা চলে যাচ্ছে, সেখানে তুই কি করবি? কি করব মানে? ওরা এতগুলো দিন আমাদের সাথে ছিল, আর ওরা চলে যাচ্ছে, তুমি বলছো আমি ওদের চলে যাওয়াতে কি করব? অ্যাটলিস্ট বিদায় দিতে তো পারতাম। আর ওরাও বা কেমন চলে যাচ্ছে, আমাকে একটু ডাকলো না পর্যন্ত। আচ্ছা বড়ম্মু, ওরা না হয় ডাকেনি, আর আমার মাদার বাংলাও আমাকে ডাকবে না জানি, কারণ উনি নাকি আমাকে ঘুম থেকে ডাকতে গেলে হাঁপিয়ে ওঠে, কিন্তু তুমি আমাকে ডাকোনি কেন? ঈশার কথা শুনে রোকসানা বেগম মুস্কি হেসে বললেন। আরে আমরা সবাই, এমনকি অয়ন আর মিলিও ডাকতে চেয়েছিল, কিন্তু আয়াস ডাকতে দেয়নি। কেন? কেন সেটা আমি কি বলবো, তুই ওর থেকে জেনে নে। আমি বরং কিচেনে যাই। বলে রোকসানা বেগম মুস্কি হেসে কিচেনে চলে গেলেন। বড় আম্মুর কাছ থেকে উত্তর না পেয়ে ঈশা এবার আয়াসকে জিজ্ঞেস করলো। আমাকে ঘুম থেকে ডাকতে বারণ করেছিলে কেন? আয়াস বসে বসে মোবাইল টিপছিল। ঈশার কথায় এক নজর ঈশার দিকে তাকিয়ে আবারও মোবাইলে মনোযোগ দিয়ে বলল। তোকে বলতে বাধ্য নই। তুমি আসলে অনেক খারাপ। দুজন মানুষ আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে, আর তুমি আমাকে ডাকতে দিলে না। ছোট মা, আমাকে এক কাপ চা দাও তো। তোমার মেয়ের বকবক শুনতে শুনতে আমার মাথাটা ধরে গেছে। আয়াসের কথা শুনে রোকসানা বেগম আর আনিশা বেগম দুজনেই হাসলেন। ছেলে মেয়ে দুটো আর মানুষ হলো না। আনিশা বেগমের কথায় রোকসানা বেগম ও মুস্কি হেসে বললেন। একদম ঠিক বলেছ আনিশা, ওদের দুজনকে নিয়ে যে কি করি। আয়াসের কথা শুনে আয়াসের মা চাচি দুজনে হাসলেও ঈশার রাগ হলো। রেগে বোম হয়ে বলল। তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে বারবার কথা ঘোরাচ্ছ কেন? আর কি বললে? আমার বকবক শুনতে শুনতে তোমার মাথা ধরে গেছে? আমি কি বকবক করলাম শুনি? তোর যে ভাঙা টেপ রেকর্ডার, সেটা শুরু হলে কি আর থামে? বড় আম্মু, দেখো না তোমার ছেলে আমাকে কি বলে, আমি নাকি ভাঙ্গা টেপ রেকর্ডার। ঈশার কথায় আবারও দুই যা হাসলেন। ওদের জ্বালায় আসলেই বাঁচা যায় না, যখনই দেখে ঝগড়া করতে হবে। বড় আম্মুকে যে ডেকে বিচার দিচ্ছিস,
চিপস আর চকোলেটগুলো যে আমার রুমেই আছে সেটা মনে আছে? আমি না নিয়ে দিলে তো নিতেও পারবি না। আয়েশার মুখে চিপস আর চকলেটের কথা শুনতে ঈশা নড়ে চড়ে বসলো। সেই সাথে গলার সুরও বদলে ফেললো মুহূর্তে। সরি আমার আসলে ভুল হয়ে গেছে। আর বড় আম্মুকে বিচার দিব না, প্লিজ তুমি রাগ করো না। বাহ, মুহূর্তেই গলার সুর চেঞ্জ! এই জন্যই আমি বলি তুই আসলেই একটা ড্রামা কুইন। অন্য সময় হলে যদিও ওই ড্রামা কুইন শব্দটা শুনে ঈশা রিয়াক্ট করতো, কিন্তু এখন চিপস আর চকলেটের কথা ভেবে কোনো রিয়াক্ট করলো না, বরং হাসি মুখে বলল, সে তুমি যাই বলো। আচ্ছা চলো না, আমাকে চিপস আর চকলেটগুলো একটু নিয়ে দেবে, এখন তো আর মিলি আপু নেই। তোর চিপস আর চকোলেট নিয়ে দিতে গিয়ে আমার চাটা ঠান্ডা হয়ে যাক, তাই না? আগে চা খাবো, তারপর রুমে যাব। রুমে গেলে তখন যাস, নিয়ে দিব। কিন্তু এত কিন্তু কিন্তু করলে নিজে গিয়ে নিয়ে নে, আমাকে বলিস না। আরে এভাবে বলছো কেন? আমি তো এমনি কিন্তু বলেছিলাম। গুড, তাহলে আমি যখন যাব তখন আমার সাথে রুমে যাস, ওকে? হুম। ঈশা মুখে হুম বললেও মনে মনে আয়েশের উপর খুব রাগ হচ্ছে ওর, কারণ আয়েশ ওকে সবসময় বকে। আবার চিপস আর চকলেট হলো ওর জান পরাণ। চিপস আর চকলেটও কিছুতেই হাতছাড়া করতে চায় না, তাই চিপস আর চকলেটের জন্য কিছু বলছে না, মুখ বুজে সব সহ্য করছে। রাতে মাহমুদ মেনশনের সবাই একসাথে বসে ডিনার করছিল। তখনই খাওয়ার মাঝখানে হঠাৎ আয়েশ বলল, চাচ্ছু, ছোট মা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা বল না, আমাদেরকে কথা বলতে হেজিটেট করছিস কেন? হাসান মাহমুদের কথা শুনে আয়েশ আমতা আমতা গলায় বলল, না মানে আসলে হয়েছে কি, আমার ফ্রেন্ড আরিফ আছে না, কাল ওর বোনের বিয়ে, তাই আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত দিয়েছে। বাট আগামী 2 দিন তো তোমার আর বাবার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমি জানি যে তোমরা যেতে চাইবে না। আর তোমরা না গেলে তো মা আর ছোটো মাও যাবে না, তাই বলছিলাম কি, কাল আমার সাথে ঈশাকে নিতে চাই। তোমাদের কোনো আপত্তি নেই তো? টেনশন করো না, আমি ওকে চোখে চোখে রাখবো। আয়াস, এতে অনুমতি নেওয়ার কি আছে? আমরা কি কখনো ঈশার কোনো কিছুতে তোকে বাধা দিয়েছি যে আজ দিব? স্ত্রীর সাথে তাল মিলিয়ে হাসান মাহমুদের সম্মতি জানালেন। হ্যাঁ আয়াস, তোর ছোট মা ঠিক বলছে, আমাদের কোনো আপত্তি নেই। তবে ভাইজান যদি মত না দেয় সেটা ভিন্ন কথা। ভাইজান তুমি কি বলো, তোমার কোনো আপত্তি আছে? রাহান মাহমুদ এক নজর ছেলের দিকে তাকিয়ে ঈশার দিকে তাকালেন। ঈশাকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক খুশি, কিন্তু ওনার উত্তরের আশায় বসে আছে। তাই রাহান মাহমুদ সরস গলায় বললেন, ঈশা যদি যেতে চায় আমি বাধা দেব না, তবে সে যেই কথাটা আয়াস বলেছে সেটা যেন আয়াসের মাথায় থাকে। আমার ঈশা মায়ের যেন কিছু না হয়, ওকে একদম চোখে চোখে রাখবি। আরে ভাইজান, আমাদের আয়াসের উপর আমার পুরো বিশ্বাস আছে, ওই ঈশাকে ঠিক দেখে দেখে রাখবে, আমি জানি। বাবা, তুমি একদম টেনশন করো না, তোমার মেয়েকে যেভাবে নিয়ে যাব আমি সেভাবেই ফেরত আনবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, দেখা যাবে। এবার খাবার টেবিলে আর তেমন কোনো কথা হয়নি। ডিনার শেষ করে যে যার মতো রুমে চলে গেল। আয়েশ আধশোয়া হয়ে বসে বসে মোবাইল টিপছিলেন। তখনই ঈশা ওর রুমে আসে। কি ব্যাপার, তুই হঠাৎ আমার রুমে? বাপরে, এমন ভাবে বলছিস, এমন ভাবে বলছো যেন আগে কখনো আসিনি। না, তা এসেছিস, বাট প্রতিবারই তো তোর আমার রুমে আসার পেছনে কোনো না কোনো রিজন থাকে। তা আজ কি কারণে এসেছিস শুনি? আজ তোমার রুমে থাকতে এসেছি, লাগবে আর কোনো কারণ? বলতে বলতে ঈশা আয়েশের পাশে এসে বসে পড়ল। সে কি, তুই বসছিস কেন? বলেছি না আজ তোমার সাথে থাকতে এসেছি। নট এক্সপেক্টেড, কারণ এইটা তুই চাইলেও আমি চাই না। আজাইরা। আজাইরা আমি নয়, তুই বকছিস। আচ্ছা, তোকে না আমি কতবার বলেছি তুই ডিনারের পর আমার রুমে আসবি না? কেন? পুরো দিন আসতে পারলে ডিনারের পর কেন আসতে পারবো না? তুমিও না। আচ্ছা, যে জন্য এসেছিলাম সেটা বলেই চলে যাব, ডোন্ট ওয়ারি। কি বলবি তাড়াতাড়ি বলে আমার রুম থেকে বিদায় হ। বলছিলাম যে কালকে আমরা সত্যি বিয়েতে যাচ্ছি। তোর কি মনে হয় আমি বাবা, চাচ্চু, মা, ছোট মা সবার সাথে ইয়ার্কি করেছি? না মানে আমি বলতে চাইছিলাম যে তুমি তো নিশ্চিয়াপুর বিয়ে থেকে আসার পর আমাকে আর কোনো বিয়েতে যেতে বারণ করেছিলে, তাহলে আজ হঠাৎ বলছো যে কাল আমরা বিয়েতে যাব। ইভেন বড় আব্বুর থেকেও পারমিশন নিলে আমার জন্য, তাই জিজ্ঞেস করলাম আর কি। নিশির বিয়ে থেকে আসার পর যে আমি তোকে আর কোনো বিয়েতে যেতে বারণ করেছিলাম সেটা আমার মনে আছে। ইনফ্যাক্ট কালও নিয়ে যেতাম না আমার সাথে। আরিফ, আনহা, স্পেশালি আরিফের আম্মু আব্বু খুব করে বলেছে তোকে যেন নিয়ে যাই, তাই তোকে নিয়ে যাচ্ছি, নয়তো আমার জান গেলেও নিয়ে যেতাম না। এবার যা, রুম থেকে বের হ।
যাচ্ছি। আমি তোমার রুমে থাকতে আসিনি। বড় আম্মু বোধ হয় তোমাকে জন্মের পর মধু না দিয়ে নিম পাতার রস দিয়েছিল, তাই না? নয়তো সব সময় কেউ এমন তিতা তিতা কথা বলে। বলে ঈশা চলে যেতে নিলে আয়াস ডেকে উঠল। শোন, দরজাটা লাগিয়ে দিয়ে যাস। কেন নিজে উঠে লাগাতে পারছো না? আমার আর উঠতে ইচ্ছে করছে না। আমার আর উঠতে ইচ্ছে করছে না। মুখ বাঁকিয়ে কথাটা বলে ঈশা ধুরুম করে দরজাটা টেনে দিয়ে চলে গেল। আয়াস মুচকি হাসল। ম্যাডাম কি চলে গেছে? হঠাৎ কানে কারো আওয়াজ আসতেই আয়াসের মনে পড়ল তো অয়নের সাথে কথা বলছিল। আসলে আয়াস এতক্ষণ কানে ব্লুটুথ লাগিয়ে অয়নের সাথে কথা বলছিল। হঠাৎ ঈশার রুমে চলে আসা ওর সাথে কথা বলতে বলতে ও যে লাইনে আছে সেটা ভুলেই গিয়েছিল। এখন হঠাৎ অয়নের কণ্ঠ কানে আসতে ওর মনে পড়ল যে ও তো ফোনে কথা বলছিল। হ্যাঁ, চলে গিয়েছে। ও আচ্ছা। ও যে বললো ডিনারের পর তুই নাকি ওকে তোর রুমে আসতে বারণ করেছিস, সেটা কি সত্যি? হুম। কেন? নিজেকে কন্ট্রোল করতে পারিস না বুঝি? আরে তেমন কিছু না। তাহলে কেমন কিছু? আরে যদি সব সময়ের মতো আসতো তাহলে আমি বারণ করতাম না, কিন্তু ম্যাডাম আসে নাইট ড্রেস পরে। নাইট ড্রেসগুলো কোনো পোশাক হলো, শরীরের উঁচু নিচু সব বোঝা যায়। তুই বল কেমন লাগে? তাই আমি বারণ করেছি যাতে ডিনারের পর আমার রুমে না আসে। তার মানে আমার ধারণাই ঠিক, মামা আমার নিজের কন্ট্রোলনেস নিয়ে ভয় পাচ্ছে। বুঝি বুঝি, সব বুঝি। তবে যাই বলিস, বিয়েটা যখন করেই ফেলেছিস, সো নিজেকে এতটা কষ্ট না দিলেও পারিস। আই মিন, ঈশা তো তোর বউ, তাই না? তাহলে নিজের করে নিতে প্রবলেম কোথায়? আচ্ছা, তোর কি আমাকে লুচু মনে হয়? আমি বিয়েটা করেছি জাস্ট নিজের ভেতর থেকে ইনসিকিউর ফিলটা দূর করার জন্য। সহজ ভাষায় বলতে গেলে খুঁড়ির নাটাইটা যেন আমার হাতে থাকে, তার জন্যই বিয়েটা করেছি, ঈশাকে ভোগ করার জন্য নয়। আর সবচেয়ে বড় কথা হলো আমি ঈশার শরীরকে নয়, ঈশাকে ভালোবাসি। বুঝেছিস? আমি ওকে নাইটি পরে আমার রুমে আসতে বারণ করেছি, তার কারণ হলো আমি চাই না যে ওর প্রতি আমার খারাপ দৃষ্টি পড়ুক, তাই বারণ করেছি। নয়তো ঈশা যদি আমার সাথে পুরো রাতও থাকে না, আমি কোনো রকম খারাপ কিছু করব না, কিংবা খারাপ কোনো ইন্টেনশন আমার মনে আসবে না, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। আয়াস নিজেকে কন্ট্রোল করার মতো সেই ক্ষমতা রাখে। আয়াস অতটাও চিপ মাইন্ডেড নয়, বুঝলি? তোর দ্বারাই শুধু এসব সম্ভব ভাই, আর কারো পক্ষে সম্ভব না। মানুষ যেখানে গার্লফ্রেন্ডকে পর্যন্ত ছাড়ে না, সেখানে তুই বিয়ে করা বউকে কিনা। ইউ আর গ্রেট। ঈশা অনেক লাকি যে তোর মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছে। তবে একটা কথা কি জানিস, তুই যতই বল না কেন যে তুই ঈশার শরীরকে নয় বরং ঈশাকে ভালোবাসিস, কিন্তু আমিও তো একটা ছেলে, তাই না? তাই তুই যে ভেতরে ভিতরে কতটা ঝড় ঝাপটা সামলাস সেটা আমি বেশ ভালো করে জানি। ভালোবাসার মানুষকে কাছে পেয়েও দূরে থাকা যে কতটা যন্ত্রণার, সেটা আমাকে বোঝাতে হবে না। বাপরে, অনেক বুঝদার হয়ে গেছিস মনে হচ্ছে। তা তো হয়েছি। এখন তুই আমাকে এটা বল যে তোরা বিয়েতে কোথায় যাচ্ছিস? ওই যে আমার ফ্রেন্ড আরিফ আছে না, ওর বোনের গায়ের হলুদ কাল, আর পরশু বিয়ে, সেখানেই যাব। ঈশাকেও নিয়ে যাচ্ছিস? বোকার মতো প্রশ্ন করিস না, তুই জানিস না ওকে ছাড়া এক মুহূর্ত আমি কোথাও গিয়ে থাকতে পারি না। তাহলে কি মিথ্যা বললি কেন? মিথ্যা না বলে কি করতাম? যদি বলতাম আমি তোকে ছাড়া সেখানে থাকতে পারবো না, তাহলে ম্যাডাম আমার সাথে ভাব নিত। ও, তবে যাই বলিস, এতই যখন ভালোবাসিস, চাইলেই কিন্তু একটু সুন্দর করে কথা বলতে পারিস ওর সাথে। সবসময় এভাবে রেগে কথা বলিস কেন? নয়তো কী করতাম? ম্যাডামকে একটু লাই দিলেই মাথায় চড়ে বসে, তাই ইচ্ছে করে রাগ দেখাই। আচ্ছা, তোর সাথে তো এবার তেমন সময়ও কাটাতে পারিনি, সময় করে আবার আসিস না? দেখি, ট্রাই করব। তবে হ্যাঁ, মিলিকে আনিস না, তুই একাই আসিস, নয়তো ভাইরে ভাই, অকালে আমার সংসারটা ভেঙে যাবে। তাই বলছি তুই একা আসিস, মিলিকে ভুলেও আনিস না। কেন, তোর ম্যাম সাহেব জেলাচ্ছিল বুঝি? সেই আর বলতে, মিলিকে একটু সময় দিয়েছি বলে ও যতদিন ছিল ততদিন আমার সাথে রাগ করে কথাই বলেনি। কাল কি হয়েছে জানিস? কাল আমার ল্যাপটপের জন্য ম্যাডাম আমার রুমে এসেছিল, কিন্তু তখন আমার ল্যাপটপে মিলি একটা মুভি দেখছিল, আর মুভির মাঝখানে হঠাৎ একটা কমেডি সিন দেখে মিলি আমাকেও সিনটা দেখতে বলে। আমিও মিলির কথা মতো সিনটা দেখি, আর বুঝিই তো কমেডি সিন মানে হাসতে গড়াগড়ি খাওয়া। আমরা যখন সিনটা দেখে দেখে হাসছিলাম, তখনই ম্যাডাম আমার রুমে আসে, আর এসে আমাকে আর মিলিকে একসাথে বসে কিছু একটা দেখে দেখে হাসতে দেখে ম্যাডাম সেই রেগে গিয়েছে। আমি তো মুখ দেখেই বুঝে গিয়েছি ম্যাম সাহেবা আমার উপর রাগ করেছে। তবে মিলি যাতে বুঝতে না পারে তার জন্য হাসি মুখে আমার কাছে ল্যাপটপ চাইলো। ও যে আমার সাথে রেগে আছে সেটা শুধু আমিই জানি, মিলি তো আর জানে না।
আর তাই মিলির সামনে তো এটা নিয়ে কথা বলতে পারি না, তাই না? তুই জানিস সব কিছু। মিলি তো আর জানবে না, তাই আমি ফর্মালিটিস দেখানোর জন্য, সেই সাথে ম্যাডামকে আরেকটু রাগানোর জন্য ল্যাপটপ কেন লাগবে সেটা জানতে চাইলাম। যদিও যখনই ল্যাপটপ লাগবে বলেছে আমি বুঝতে পেরেছি যে অ্যাসাইনমেন্টের জন্য হবে। আর তুই তো জানিসই, ঈশা আমার কাছে কিছু চাইলে আমি সেটা না করতে পারি না কখনো। ও তো আমার প্রাণটা চাইলে আমি সেটাও আস্তে আস্তে দিয়ে দেবো। আর সেখানে ল্যাপটপ তো সামান্য ব্যাপার, কিন্তু ম্যাডাম আমার দুষ্টুমিটা বুঝতে পারেনি, রেগে আমার গলা টিপে ধরে। কি বলিস? তারপর? তারপর আর কি, আবার গলা টিপে ধরে নিজের সব রাগ ঝাড়তে থাকে। ও আসার পর মামির কল পেয়ে মিলি বেলকুনিতে মামির সাথে কথা বলতে যায়। আর ঈশা যখন আমার গলা টিপে ধরে রাগ ঝাড়ছিল তখনই মিলি রুমে আসে। আর ঈশাকে ওইভাবে আমার গলা টিপে ধরতে দেখে ওকে একটু ঝাড়ি মারে আর বলে যে ও আর আমি মুভি দেখছিলাম, তাই ল্যাপটপটা এখন দেয়া যাবে না। ব্যাস, আগুনে ঘি পড়ে আগুনটা আরও বেশি করে জ্বলে উঠল। ও আচ্ছা আচ্ছা, তার জন্যই কি কাল ঈশা ডিনার টেবিলে আঙ্কেলকে ল্যাপটপ আনতে বলেছিল? আমার সাথে রাগ করে বাবাকে ল্যাপটপ আনতে বলেছে। তা তুই তো ওকে তোর রুমে যেতে বলেছিলি, রাগটা কমাতে পেরেছিস? সে আর বলতে, পুরো 1 ঘন্টা লাগিয়ে দিয়েছি শুধু ম্যাডামের রাগ ভাঙাতে। পেরেছিস তাহলে? অবশেষে। আয়াস পারবে না এমন কিছু আছে? তা ভাই 1 ঘন্টা ধরে করলিটা কি? হ্যাঁ, না মানে তুই তো আবার ধমক দেওয়া ছাড়া আর কিছুই পারিস না। তা 15 দিনের রাগ 1 ঘন্টায় ভাঙালি কি করে? কি এমন করেছিস যে ঈশার 15 দিনের রাগ মাত্র 1 ঘন্টায় ভেঙে গিয়েছে? তুই এটা জেনে কি করবি? যদি শিখে রাখি তাহলে তো এক সময় হয়তো কাজে আসতেও পারে, তাই না? তাই জিজ্ঞেস করছিলাম। কাউকে ভালোবাসিস? তা বাসি, কিন্তু মনে হয় না এই জন্মে তাকে পাবো। শুধু এই জন্মে কেন, 1000 জন্ম নিলেও মনে হয় না আমি তাকে পাবো। কি বলিস? তুই কাউকে ভালোবাসিস আর সেটা আমি জানি না, যাকে তুই ভালোবাসিস? আছে একজন। আমাকে বলা যাবে না? তোকে বলেই বা কি হবে ভাই, আমি যাকে ভালোবাসি তাকে কখনো পাবো না। আর কোনো মেয়েদের কাছে গেলে তো আমার হাঁটু কাঁপে, তাই এই জন্মে মনে হয় না আমার দ্বারা আর প্রেম টেম হবে। তাই নাকি? আচ্ছা, একটা কথা বলবো? কি কথা? তুই যে ঈশাকে বিয়ে করে নিয়েছিস সেটা তো ঈশা জানে না, রাইট? তো না মানে বলছিলাম যে যদি ধর ঈশা কোনো কারণে তোদের বিয়েটা জেনে গিয়েছে, তখনও যদি বিয়েটা মেনে না নেয় আর উল্টো রিয়েক্ট করে, তখন কি করবি? তখন তো ঈশা তোকে ভুল বুঝবে। টেনশনের কোনো কারণ নেই। যদি বাই এনি চান্স ও বিয়েটা জেনে যায় আর মেনে না নেয়, তাহলে আমাদের ডিভোর্সটা অটোমেটিক হয়ে যাবে। মানে তুই কি বলছিস? যে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে হলো ঈশা যদি বিয়েটা মেনে না নেয় আর যদি ও বলে যে ও এই বিয়েতে রাজি না, তাহলে বিয়েটা আর থাকবে না। আই মিন আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমি রেজিস্ট্রি পেপার সেভাবেই রেডি করেছিলাম। বাহ, তোকে তো দেখছি আমি যতটা স্মার্ট ভাবি তুই তার থেকেও কয়েকগুণ বেশি স্মার্ট। সে তো অবশ্যই, তবে আমি এটা নিয়ে একদম টেনশন করি না, কারণ আমি জানি ঈশা কখনো বিয়ে নিয়ে রিঅ্যাক্ট করবে না, বরং শুনলে খুশি হবে। তুই এতটা জোর দিয়ে কিভাবে বলছিস? দেখ, এটা কোনো চিপস কিংবা চকলেট না, হ্যাঁ, যে এনে লুকিয়ে রাখলি আর পরে দিয়ে দিলি আর ঈশাও পেয়ে লাফাতে লাগলো। এটা বিয়ে ভাই, আর মেয়েরা কিন্তু এই জিনিসটা নিয়ে একটু বেশি পজিটিভ হয়, রাইট? হয়তো তুই যা ভাবছিস তার উল্টোটাও তো হতে পারে। হতে পারে ঈশা তোকে বিয়ে করতেই চায় না, বলা তো যায় না, তাই না? আরে এত প্যারা নিস না। তুই আমার প্রতি ঈশার দুর্বলতা সম্পর্কে জানিস না বলেই এমনটা বলছিস, কিন্তু আমি তো চিনি ঈশাকে, তাই আমি কোনো রকম নেগেটিভ ভাবছি না, আর তুইও ভাবিস না। তুই শিওর? ড্যাম শিওর। ঈশাকে আমার থেকে ভালো আর কে বা চেনে? যে মানুষটা আমি বলতেই অন্ধ সেই বিয়েটা অস্বীকার করবে সেটা আমার মনে হয় না। তুই জানিস, আমি যখন ওকে রেজিস্ট্রি পেপারে সাইন করতে বলেছিলাম, আই মিন যখন বললাম যে আমার কিছু শর্ত এই পেপারটাতে উল্লেখ আছে আর তোকে এখানে সাইন করে প্রুফ করতে হবে যে তুই আমার সব শর্ত মানবি, ও প্রথমে রাজি হয়নি, কিন্তু যখন বললাম যে যদি সাইন না করে তাহলে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না, তখন আর কোনো কথা না বলে বিনা বাক্যে সাইনটা করে দিয়েছে। এমনকি পেপারটাতে কি লেখা ছিল সেটা পর্যন্ত দেখতে চাইনি। কিন্তু যদি আমার জায়গায় অন্য কেউ ওকে এমন একটা শর্ত দিত আর এমন একটা পেপারে সাইন করতে বলতো, তাহলে আমি ড্যাম শিওর ও আগে 1 ঘন্টা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পেপারটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। আমার ঈশার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ওকে যদি কেউ আমার বিনিময়ে পুরো বাড়িটাও লিখে দিতে বলে না, তাহলে ও পুরো বাড়িটাই দিয়ে দেবে। তার মানে তুই বলতে চাইছিস ঈশা তোর জন্য সব কিছু করতে পারে, তাই তো? অফ কোর্স।
তুই শিওর যে ও তোর জন্য যে কোনো কিছু করতে রাজি হবে? বললাম তো আমার ঈশাকে আমার থেকে বেশি আর কেউ চিনে না। তাহলে চল একটা পরীক্ষা হয়ে যাক। ওকে, ডান। তবে আমি যখন বলবো তখন করিস। ওকে, দেখি তুই কতটা চিনিস আমাকে। আয়েশ যখন অয়নের সাথে কথা বলছিল তখনই দরজা খোলার শব্দ শুনে আয়েশ দরজার দিকে তাকালো। ঈশাকে আবারও আসতে দেখে আয়েশ বলল, কিরে, আবার কি? রাত 11টা বাজে, না ঘুমিয়ে আমার রুমে কি করছিস? আর হাতে ওইগুলো কিসের পেপার? আরে অ্যাসাইনমেন্ট কতগুলো, অনেক চেষ্টা করেও পাচ্ছি না, তাই তোমার কাছে চলে আসলাম, তোমাকে করে দিতে হবে। কি, তুই এখন এত রাতে অ্যাসাইনমেন্ট করতে আমার রুমে এসেছিস? তোর কি মাথা টাথা সব গেছে? আমার হেল্প লাগবে সেটা ডিনারের আগে কেন বলিসনি আমায়? আমি তখন করে দিতাম, এখন কখন করব? প্লিজ করে দাও একটু, নয়তো কাল নিতে পারবো না। আর কাল জমা দিতে না পারলে স্যার মার্কসগুলো এক্সামের খাতায়ও তুলবে না। এগুলো এখানে রাখছি, দেখো যেন পড়ে টরে না যায়। আমি গিয়ে ল্যাপটপটা নিয়ে আসি। কিন্তু ঈশা, ঈশা কি আর আয়েশের কথা কানে নিচ্ছে? আয়েশের কোনো কথা কানে না নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। হঠাৎ অয়নকে সশব্দে হাসতে শুনে আয়েশ রাগে কণ্ঠে বলল, শালা তুই হাসছিস কেন? হাসছি তার কারণ হলো আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে আজ তোর রাতের ঘুম মাটি। আমি কি সারা রাত বসে অ্যাসাইনমেন্ট করবো নাকি? জাস্ট 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এতে রাতের ঘুম মাটি হবে কেন? ঈশা যে ঘুম কাতুরে, ও 10-20 মিনিট, তার থেকে বেশি হলে বড় জোর 30 মিনিট, এর থেকে বেশি সময় জেগে থাকবে না। দেখবি তোকে অ্যাসাইনমেন্ট করতে দিয়ে ও তোর পাশেই পড়ে ঘুম। এখন তুই বল যে তুই রাতে ঘুমাবি নাকি ঈশাকে দেখবি? শালা ফোন রাখ। আমাকে যত যাই বলিস, আমার কথাই কিন্তু ঠিক মিলিয়ে নিস। বাই, রাখলাম। তুই বোর ঠেলা সামলা আর আমি ঘুমাই। গুড নাইট। বলে অয়ন হেসে কল কেটে দিল। আয়েশ কল কেটে দরজার দিকে তাকাতেই দেখলো ঈশা ল্যাপটপ নিয়ে রুমে ঢুকছে। দরজাটা অ্যাটলিস্ট বন্ধ করে আয়, সেটাও কি বলে দিতে হবে? সরি, মনে ছিল না। বলতে বলতে ঈশা দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে পা গুটিয়ে গোল করে বসে পড়ল। আয়েশ আগে থেকে বিছানার মাঝখানে বসেছিল, তাই ও যেভাবে ছিল সেভাবেই বসে থেকে ঈশার হাত থেকে ল্যাপটপ আর পেপারসগুলো নিল। তুইও না, সন্ধ্যায় বললে কি হতো? সেই তো আমার কাছেই আসতে হলো। এখন কতক্ষণে করবো এগুলো? প্লিজ রাগ করো না, আমার আসলে সন্ধ্যায় মনে ছিল না। কাল তো ঠিকই মনে ছিল, আর আজ মনে ছিল না? কাল তো খুব পড়ালেখা করার মতো বাবাকে ল্যাপটপও কিনে আনতে বললি, আজ কেন মনে ছিল না? আরে কাল তো পড়তে বসেছিলাম তাই মনে ছিল, আজ তো অফ ডে, তাই সন্ধ্যায় একটা মুভি চক্করে পড়ে ভুলে গিয়েছিলাম। তোর সামনে এক্সাম আর তুই মুভি দেখছিস, তাই না? মার কি এখন খাবি নাকি পরে খাবি? আরে রাগ করছো কেন? তুমি তো আমার সাথে কখনো মুভি দেখো না, তাই মাঝে মধ্যে আমি একাই দেখি আর কি। আমি তোর বড়, সেটা কি ভুলে গিয়েছিস যে আমার সাথে মুভি দেখার কথা বলছিস? আরে বড় হও তাতে কি, জানো ভালোবাসা কাকে বলে? যখন কোনো সুইট 16 কোনো 26 বছরের পুরুষকে নাম ধরে ডাকার অধিকার পেয়ে যায়, তাকে ভালোবাসা বলে। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তা আমাদের মাঝে ভালোবাসা শব্দটা কোথা থেকে আসলো? আকাশ থেকে। এখন আমার অ্যাসাইনমেন্টগুলো দাও করে তাড়াতাড়ি। দেখিয়ে দে কোনটা কোনটা করতে হবে। এরপর ঈশা আয়েশকে দেখিয়ে দিতে লাগলো আর আয়েশ সেগুলো সুন্দর করে রেডি করে দিতে লাগলো। কিছু সময় অতিবাহিত হতে আয়েশ খেয়াল করলো ঈশা বারবার হাই তুলছে, সেই সাথে চোখগুলোও ছোট ছোট হয়ে এসেছে। আয়েশের বুঝতে দেরি হলো না ঈশার ঘুম পাচ্ছে। হঠাৎ ঈশা ঘুম ঘুম চাহনি নিয়ে চোখগুলো ছোট ছোট করে আয়েশের দিকে তাকালো। ঈশার চোখে চোখ পড়তে আয়েশের কেন যেন হার্টবিটটা কয়েক সেকেন্ডের জন্য মিস হয়ে গেল। কেন সেটা আয়েশেরও অজানা, শুধু এইটুকু জানে ঈশার এভাবে ছোট ছোট চোখ করে তাকানোটা ওকে খুব বেশি ডিস্টার্ব করছে। কয়েকবার এমন হতেই আরেকবারের মাথায় আয়েশ বলল, ঈশা প্লিজ তুই এভাবে তাকাস না আমার দিকে। ঈশা অবাক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? কিছু হয়নি, তোকে যেটা বলেছি সেটা কর। তুই এভাবে চোখ ছোট ছোট করে আমার দিকে তাকাস না প্লিজ। তোর চাহনিটা আমার বুকে এসে তীরের মতো বিচ্ছে। হ্যাঁ, কি বলো? আমি তাকালে তোমার বুকে বিঁধবে কেন? আমার চাহনির সাথে তোমার বুকের কি সম্পর্ক? উফ, একে আমি কি করে বুঝাই? ওর চাহনিটা যে আমাকে পাগল করে দিচ্ছে সেটা কি ও বুঝে না? ইয়া তুই এসব বুঝবি না। এক কাজ কর, তুই রুমে গিয়ে শুয়ে পড়, আমি অ্যাসাইনমেন্টগুলো করে রেখে দেবো, তুই কাল সকালে নিয়ে নিস। আরে কি বলো তুমি? হ্যাঁ, আমি ঘুমোতে চলে গেলে তোমাকে দেখিয়ে দেবে কে যে কোনটা কোনটা করতে হবে?
আর কোনটা কোনটা করতে হবে না আমি একেবারে করে তারপরেই রুমে যাব। হুম। আরে বাবা, আমিও তো পড়ালেখা করছি নাকি? তুই রুমে চলে যা, আমি জানি কোনগুলো করতে হবে, তোকে বসে থাকতে হবে না। তারপরেও তুমি আমার অ্যাসাইনমেন্ট করবে আর আমি ঘুমোতে চলে যাব? আমি কি পাগল হয়ে গিয়েছি? হ্যাঁ, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, কোনগুলো করতে হবে তুই দেখিয়ে দিয়ে যা, আমি করে দিব, তোর বসে থাকার দরকার নেই। বললাম তো আমি যাব না, তুমি তাড়াতাড়ি করে দাও, আমি অ্যাসাইনমেন্ট নিয়ে তারপর যাব। আয়েশ আর কিছু বলল না। ঈশা যখন যেতে চাইছে না তাহলে কি আর করা। আয়েশ রানিং অ্যাসাইনমেন্টটা শেষ করে ঈশাকে পরেরটা বলতে বলল। ঈশা, এর পরেরটা বল। বলেই যেই না পাশে তাকালো অমনি দেখলো ঈশা বসে থাকা অবস্থাতেই শুয়ে পড়েছে, পাগুলো পর্যন্ত ভালো করে মেলেনি, গুটিসুটি হয়েই ঘুমিয়ে পড়েছে। আয়াস ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখলো 11:30 বাজে, তার মানে ঈশা এসেছে মাত্র 25 মিনিট হয়েছে, আর অমনি ও ঘুমিয়ে পড়েছে। অয়ন ঠিকই বলেছে, 30 মিনিটও হয়নি আর ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন। আমি এত করে বললাম যে রুমে চলে যা, কিন্তু না, উনি নিজে বসে থেকে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন। এখন তাহলে ঘুমিয়ে পড়েছে কেন? বলছি আগে ওকে ঠিক করে শুইয়ে দিই, তারপর বাকিগুলো করব। হয়তো সকাল হলে বলবে ভাইয়া আমার এই হাতে ব্যথা করছে, ওই হাতের আঙ্গুল ব্যথা করছে। শুয়েছে ঠিক করে সোজা হয়ে শুলে কি হতো? শুয়েছে তো শুয়েছে, হাত দুটোই গায়ের নিচে ফেলে দিয়েছে। যেই ভাবা সেই কাজ। আয়াস ল্যাপটপটা সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে পেপারসগুলো সবগুলো সেন্টার টেবিলের উপর রেখে ঈশাকে সযত্নে বালিশে শুয়ে দিল। তারপর কম্বলটা গায়ে টেনে দিয়ে আবারও ল্যাপটপ আর পেপারসগুলো নিয়ে বসে পড়লো অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার জন্য। আয়াস অ্যাসাইনমেন্ট করলেও বারবার চোখগুলো ঈশার দিকেই চলে যাচ্ছে। শত চেষ্টা করেও যেন ব্যর্থ হচ্ছে আয়াস। তারপরেও কোনো রকমে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছে। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে দেখে রাত 12:30। তার মানে পুরো 1 ঘন্টা 10 মিনিট লেগেছে অ্যাসাইনমেন্টগুলো করতে। আয়াস ল্যাপটপ আর পেপারসগুলো সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে 2 হাত টানা দিয়ে আলসেমিটা কিছুটা ঝেড়ে ঈশার দিকে তাকালো। ঈশা বেঘোর ঘুমে মগ্ন। আয়াস মুচকি হাসলো। পাগলিটা কীভাবে ঘুমাচ্ছে দেখো, গা থেকে কম্বলও ফেলে দিয়েছে। ঘুমের মধ্যে কোথায় ও থাকে আর কোথায় কম্বল থাকে নিজেও জানে না। কথাগুলো বলতে বলতে আয়াস ঈশার গায়ে কম্বলটা টেনে দিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুম থেকে এসে ঈশার পাশেই শুয়ে পড়ল। আয়াস শোয়ায় দেরি হয়েছে, কিন্তু ঈশার ওর বুকে মাথা রাখতে দেরি হয়নি। আয়াস শোয়ার সাথে সাথে ঈশা ওর বুকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়াস বেশ বুঝতে পারছে পাগলিটা ঘুমের ঘুরে এসব করছে। জেগে থাকলে কোনোদিনও ওর বুকে মাথা রাখতো না। এটা ভেবে মুচকি হেসে আয়াসও ঈশাকে জড়িয়ে ধরল। কিছু সময় যেতেই হঠাৎ আয়াসের মনে হলো ওর বুকের উপর ভেজা কিছু অনুভূত হচ্ছে। আয়াস অনতিবিলম্বে লাইটটা জ্বালিয়ে তাকালো নিজের বুকের উপর, আর তাকিয়ে যেটা দেখলো সেটা দেখে আয়াস হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। আসলে আয়াসের বুকের উপর ঈশার লালা পড়ে টি শার্টের কিছু অংশ ভিজে গিয়েছে, তাই ভেজা ভেজা অনুভূত হচ্ছে। ঈশার মুখ থেকে লালা পড়ছে দেখে আয়াস হাসলো।